একজন 9 বছর ভারত থেকে ফিরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, আরেকজন অমিত শাহকে কুর্নিশ করে হয়ে গেলেন অর্থমন্ত্রী। আর এদেশের কোটি কোটি দেশপ্রেমিকের ভাগ্যে তাহলে কি ঘটবে? ক্ষমতার টেবিলে কারা বসে, কারাই বা তাদের সরিয়ে দেয়? ভারতের সাথে যোগাযোগ মানেই কি এদেশের সব সুবিধা তার? কলকাঠি কি আবারও তবে দিল্লির হাতে? বিগত 54 বছর যে ভারত বাংলাদেশকে শোষণ করে আসছে, তারা এত সহজেই বাংলাদেশকে ছেড়ে দেবে না, এটাই স্বাভাবিক। বাংলাদেশের স্থল ও সমুদ্র পথের মাধ্যমে ভারতের স্বার্থসিদ্ধির সুযোগকে কখনোই তারা হাতছাড়া করবে না। আর এসবের জন্য ভারত বাংলাদেশের জন্মলগ্ন থেকেই তাদের এজেন্ট এবং দলীয় দোসরদের দিয়ে সব সেক্টরে তাদের কর্তৃত্ব ধরে রাখে। আর এই তালিকায় সবার উপরে হলো বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর সাম্প্রতিক রদবদল দেখলে সেই বাস্তবতাই আবারও আমাদের চোখে ভেসে ওঠে। পরবর্তী সেনাপ্রধান হওয়ার দৌড়ে থাকা সবচেয়ে যোগ্য ব্যক্তি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনী থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর উন্নয়নে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র, চায়না, পাকিস্তান, তুরস্কের সাথে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি ও আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। আর এ কারণেই তাকে এই পরিণতি ভোগ করতে হলো। লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান অন্তর্বর্তী সরকারের আমলে অস্ত্র কেনার জন্য সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করা ব্যক্তি। কথিত আছে তিনি সেনাবাহিনীর একমাত্র মেরুদণ্ডওয়ালা অফিসার, যিনি তার অবস্থান থেকে সেনাবাহিনীকে ভারতীয় বলয় থেকে বের করে আনার সর্বোচ্চ চেষ্টা করেছেন। গত বছর তিনি পাকিস্তান সফরে গিয়ে ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বৈঠক করে পাকিস্তানের সাথে সামরিক প্রশিক্ষণ এবং JF-17 থান্ডার যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনা করেছিলেন। এছাড়াও শোনা যায় জেনারেল ওয়াকারের ক্ষমতা দখলের পরিকল্পনাও ডক্টর ইউনুসকে সাথে নিয়ে ভেস্তে দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। আর তাই এবার তাকে তার অবস্থান থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত বানিয়ে দেওয়া হয়েছে, যার অর্থ সিদ্ধান্ত গ্রহণের টেবিল থেকে সরাসরি ডিপ্লোম্যাটিক করিডোর। এ ধরনের পোস্টিংকে সামরিক বাহিনীর ভাষায় ডাম্পিং স্টেশন বলা হয়। অন্যদিকে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান, যিনি দীর্ঘদিন ভারত বাংলাদেশের সামরিক যোগাযোগের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, তাকে মেজর জেনারেল পদে প্রমোশন দিয়ে সরাসরি 55 পদাতিক ডিভিশনের GOC বানানো হয়েছে। কি মনে হচ্ছে? একজনকে সরানো হয়েছে যাকে অনেকেই এন্টি ইন্ডিয়া বলে মনে করতেন, আরেকজনকে তুলে আনা হয়েছে যিনি দীর্ঘদিন দিল্লি সার্কিটে কাজ করা অফিসার। এখানে কিন্তু বার্তাটা বেশ পরিষ্কার, কলকাঠি আবারও চলে গেছে সেই ভারতের হাতে। তারা আবারও নতুন করে বাংলাদেশের সেনা ও প্রশাসনকে সাজিয়ে নিচ্ছে আমাদের দেশকে শোষণ করার জন্য। ভারতের এই পরোক্ষ নিয়ন্ত্রণের বিষয়গুলি আরো স্পষ্ট হয়ে উঠবে সরকারের পরবর্তী আরো কিছু পদক্ষেপে। ডক্টর ইউনুসের সময় তুরস্কের সঙ্গে যে প্রাথমিক সামরিক সহযোগিতার পথ তৈরি হয়েছিল, যেমন যৌথ ড্রোন কারখানা, সামরিক যান নির্মাণ ও সামরিক বিদ্যুৎ অবকাঠামো প্রকল্প, এসব কাজ বাস্তবায়নের দিকে এগোয় কিনা সেটাই এখন দেখার বিষয়। কারণ তুরস্ক বাংলাদেশের এই প্রতিরক্ষা ঘনিষ্ঠতা নিয়ে ভারত সবসময় খুব অস্বস্তিতে ছিল। একইভাবে পাকিস্তান থেকে সম্ভাব্য 17টি JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার আলোচনা, সেটাও ছিল দিল্লির জন্য স্পষ্ট লাল সংকেত। পাশাপাশি পাকিস্তানের সাথে সামরিক জোট বা সামরিক সহায়তা বৃদ্ধির বিষয়গুলিও রয়েছে। আবার চীন থেকে 20টি Jet-NC যুদ্ধ বিমান কেনার পরিকল্পনাও ভারতের জন্য বড় বিপদের কারণ। আর তাই এসব প্রজেক্টের ভবিষ্যৎই বলে দেবে বাংলাদেশের সামরিক কৌশল কি সত্যি বহুমুখী পথে যাবে, নাকি আবারও ভারতীয় রাজনৈতিক বলয়ের ভেতরে সীমাবদ্ধ হয়ে পড়বে। বিজিবির নাম পরিবর্তন করে আগের নামে ফিরে যাওয়াটা কেবলই বাঙালির রায়বাস, কিন্তু ভিতরে ভিতরে হয়ে যাচ্ছে অনেক কিছু। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়ার কারণে তার পদত্যাগ, সেনাবাহিনীর বড় বড় পদে রদবদল, এমনকি কয়েকদিনের মধ্যে পুলিশেও এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। সব মিলিয়ে দেশ হয়তো আবারও ভারতের খপ্পরে পড়তে যাচ্ছে, এমনটাই মনে করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিহাসবিদরা বলছেন জেনারেল এরশাদকে সেনাপ্রধান করে জেনারেল জিয়া নিজের কফিনে শেষ পেরেকটি ঠুকেছিলেন। আর গণ অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে তারেক রহমানও কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একই ভুল পথে এগোচ্ছেন কিনা সেটা সময় বলে দেবে। আপনি কি মনে করছেন? আপনার মতামত জানান কমেন্টে।